হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, রেলওয়ে গ্রুপ ডি এক্সাম ডেট নিয়ে প্রচুর স্টুডেন্ট আমাকে প্রচুর প্রশ্ন করছে, যার ফলে এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, প্রথম কথা, তোমরা জানো যে রেলওয়ের যে মামলা চলছিল, রেলওয়ে গ্রুপ ডির যে তোমাদের কোর্ট কেস চলছিল, সেটা কিন্তু এখন ক্যাটের হাতে আছে। ঠিক আছে, সেটা এখন কার হাতে আছে? ক্যাটের হাতে আছে। সংস্থা যেটা বিভিন্ন পাবলিক এক্সামিনেশন যেগুলো হয় সরকারি, তাদের যদি কোনো প্রবলেম হয় সেইগুলোকে মেটায়কে, সেটা হচ্ছে ক্যাট মেটায়। ক্যাট কাছে যাওয়ার ফলে এখন এক্সামে তোমরা বলতে পারো এক্সামে স্টে আছে। ঠিক আছে, আমরা বলতে পারি এক্সামে আমরা স্টে ধরতে পারি এটাকে। এবার একটা জিনিস মাথায় রাখবে, টিসিএস কিন্তু এখন ফাঁকা, কারণ এসএসসি মানে স্টাফ সিলেকশন। ঠিক আছে, স্টাফ সিলেকশনের যে কোশ্চেন সেটা কে করছে? এডুকুইটি করছে। ঠিক আছে, এডুকুইটি সেই পরীক্ষা নিচ্ছে, যার ফলে টিসিএস কিন্তু এখন পুরোদমে ফাঁকা। তো যেই মাত্র এই স্টে কিন্তু চলে যাবে, সেই মাত্র কিন্তু টিসিএস পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। কারণ টোটালি আমরা বলতে পারি টিসিএস কিন্তু ফাঁকা আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেই জন্য যারা ভাবছো যে এক্সামিনেশানে এখন স্টে আছে, সো দরকার নেই এখন পড়বো না, তারা কিন্তু মুশকিলে পড়বে সেই সময়। কারণ সিলেবাস কিন্তু একটু আধটু সিলেবাস নয়, আর এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে আর ম্যাথ আছে। সুতরাং তুমি যদি কন্টিনিউয়াস রিভিশন না দাও, যারা নতুন তাদের কথা আলাদা, তাদের কথা ছেড়ে দাও। যারা পুরনো মানে যারা 1 বছর ধরে প্রিপারেশন করছে বা 6 মাস ধরে প্রিপারেশন করছে অ্যাটলিস্ট, তাদের কথা বলছি, তাদেরকে পুরনোই ধরবো। তারা যদি ভাবো যে আমরা স্টে চলার পরে, স্টে হটে যাওয়ার পরে, স্টে রিমুভ হওয়ার পরে আমরা পরীক্ষা দেবো, আগে মানে ব্যাপারটা হোক তারপর আমরা পরীক্ষা দেবো, তাহলে একটা কথা মাথায় রাখবে যে তোমরা কিন্তু আদৌ কোনো পরীক্ষা দিতেই পারবে না। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে আমি বারবার বলেছি যে মিনিমাম পার ডে রিভিশন না দিলে, এমনকি রিজনিং আছে 30 নাম্বারের, তখন তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। সেই জন্য আমি বারবার বলবো এক্সামের স্টে কবে উঠবে, অলরেডি যে টাইম দেওয়া আছে সেটা হচ্ছে 1 মান্থের ডিউরেশন দেওয়া আছে। 1 মাসের মধ্যে এর যা হাল হাকিকাত সব বলে দিতে হবে। 1 মাসই জাস্ট এখানে কিন্তু টাইম ল্যাপস দেওয়া হয়েছে। ঠিক আছে, ডিউরেশন দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে ক্যাটকে ডিসিশন নিতেই হবে, এটা গেল প্রথম কথা, এটা কোর্ট অর্ডার। নেক্সট যেটা বলে দিই সেটা হচ্ছে যে এডিকুইটি যেহেতু এসএসসির এক্সাম করাচ্ছে, টিসিএস কিন্তু ফুললি ফাঁকা এবং টিসিএসের ল্যাবও সব ফাঁকা, যার ফলে কী হয়েছে, যে মুহূর্তে স্টে হটবে সেই মুহূর্তে কিন্তু পরীক্ষা হবে। এটা গেল প্রথম পয়েন্ট। সেই জন্য মাথায় এইটাকে ভালো করে গেঁথে নিয়ে পড়াশোনা করো। যারা একটু ঢিলেমে দিচ্ছিলে, আমি বলবো আবার রিয়েল মোডে ফিরে যাও, আগের মোডে ফিরে যাও, গিয়ে পুরোদমে পড়াশোনা শুরু করো। একটা জিনিস তোমাদের বলি, আমরা জানি যে আমাদের যে এক্সামিনেশান আছে, মানে ম্যাথের, রেলওয়ে গ্রুপ ডি যে এক্সামিনেশান আছে, তাতে ম্যাথ আমাদের আসবে কিন্তু 25 মার্কসের। ঠিক আছে, রিজনিং আমাদের আসবে কিন্তু 30 মার্কসের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রিজনিং কিন্তু 30 নম্বরের আছে। ঠিক আছে, সায়েন্স কিন্তু আমাদের আছে মোটামুটি আমরা বলতে পারি 25 মার্কসের, এবং জিকে আমাদের আছে, যেটা আমরা জিকে জানি সেটা কিন্তু আমাদের আছে হচ্ছে বাকিটা, অর্থাৎ 20 মার্কসের জিকে আছে। 25 25 50, আর এখানে 50 হচ্ছে তোমার 100। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল এক্সাম সিলেবাস। ঠিক আছে, আর মক টেস্ট লাগাও, যেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা মক টেস্ট যে কোনো ভালো যে তোমাদের অ্যাপ আছে সেখান থেকে তোমরা মক টেস্ট ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এইটা তোমরা কিন্তু ইউজ করো। একটা কথা মাথায় রাখবে, যেহেতু এডিকুইটি নিচ্ছে এসএসসির পরীক্ষা, টিসিএস কিন্তু ফাঁকা আছে, এইটা মাথায় রেখে কাজ করো। যে মুহূর্তে স্টে উঠবে সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, তো তোমরা যদি জিজ্ঞাসা করো আমাকে ব্যক্তিগতভাবে যে পরীক্ষার ডেট কবে, দেখো এইভাবে তো ডেট বলা পসিবল না, বাট আমি স্টিল তবু বলে দিচ্ছি যে তোমরা সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বরে তোমাদের আমরা বলতে পারি যে সেপ্টেম্বরের দিকে তোমাদের এর যে ডিসিশন সেটা মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে চলে আসার কথা। আর সেপ্টেম্বরে যদি চলে আসে তাহলে মোটামুটি আর একটু যদি একটু এগিয়ে যাও, আমরা বলতে পারি অক্টোবর বা মিড নভেম্বরে আমরা পরীক্ষা ধরতে পারি। ঠিক আছে, অক্টোবর বা মিড নভেম্বরে আমরা পরীক্ষা ধরতে পারি। অনেকে বলছে যে জানুয়ারি ফেব্রুয়ারি যাবে, যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা অত পিছিয়ে এক্সামিনেশানকে ধরে কাজ করব না, আমরা ধরবো অক্টোবরে পরীক্ষা হচ্ছে। কেন এটা বলছি, যে মুহূর্তে স্টে উঠবে সেই মুহূর্তে কিন্তু পরীক্ষা হবে, এটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, কারণ এ বেটা ফুললি ফাঁকা বসে আছে। ঠিক আছে, এর কোনো চাপই নেই, প্রেশারই নেই। ঠিক আছে, গেল। এবার আরেকটা জিনিস বলি, ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লাসটা কী করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বরে কিন্তু এবার সিজিএলের যে পরীক্ষা সেটা কিন্তু সেপ্টেম্বর চলে গেছে। আমরা জানি যে সিজিএলের যে নতুন নোটিফিকেশান আসবে, প্রেশারটা কোথায় তৈরি হবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে প্রেশার টিসিএসের হবে না, প্রেশার হবে স্টুডেন্টদের। কারণ খেয়াল করে দেখো, সেপ্টেম্বরে যদি সিজিএল পরীক্ষা হয়, এখনও সেপ্টেম্বরের দিকে সিজিএলের নোটিফিকেশান দেবে বলা হয়েছে। তোমরা জানো যে সিজিএলের যে পরীক্ষা সেটা পোস্টপন্ড হয়ে গেছে, যেহেতু এডিকুইটি ইজ নট ক্যাপাবেল এনাফ টু ডু অল দ্য ম্যানেজমেন্ট। সেই জন্য কী হয়েছে, মানে দেখা যাচ্ছে এরকম, কেউ মানছে না, বাট দেখা যাচ্ছে আদপে যে এডিকুইটি ইজ ইনক্যাপাবেল এনাফ টু ডু অল দ্য ম্যানেজমেন্টস,
এটা মনে হচ্ছে, বোধ হচ্ছে, ঠিক আছে। এটা ওভারঅল যে আমরা সিনারিও পাচ্ছি, তার থেকে এই কথাটা সিনারিও বলছে, আমি বলছি না। তো সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 মান্থ, 1 মাস পরে যদি আমরা ধরে নিই, তার মানে সেপ্টেম্বরের দিকে যদি এর ডেট আসে, মানে সরি, যদি এর মানে যে জাজমেন্ট সেটা আসে রেলওয়ে গ্রুপ ডির জন্য বলছি, ঠিক আছে। তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরে আবার সিজিএল এর পরীক্ষার কিন্তু নোটিফিকেশান আসার চান্সও আছে, ঠিক আছে। এইবার সিজিএল এর নোটিফিকেশান যদি সেপ্টেম্বরে, মানে পরীক্ষা যদি নোটিফিকেশান, মানে কি পরীক্ষার নোটিফিকেশান, ঠিক আছে, এক্সাম ডেটের নোটিফিকেশানের কথা বলছি। এক্সামের নোটিশ তো অনেক আগেই বেরিয়ে গেছে, যাই হোক। তো এক্সাম ডেটের যে নোটিশ যদি তোমাদের সেপ্টেম্বরে আসে, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি 1 মাস ধরে তো পরীক্ষা চলবে। সিজিএলে 28 লাখ স্টুডেন্ট আছে, ঠিক আছে। তো যদি দুই মানে ব্যক্তিবর্গ, অর্থাৎ এনআর চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান আর রেলওয়ের চেয়ারম্যান, এনারা যদি একটু সদয় হন, তাহলে আমি বলবো ডেট ক্লাস হবে না। আর যদি তারা সদয় না হন, তাহলে আর যদি তার মধ্যে যদি রেলওয়ের ভার্ডিক্ট এসে যায়, গ্রুপ ডির ভার্ডিক্ট এসে যায়, তাহলে আমরা বলতে পারি অক্টোবরের দিকে পরীক্ষা হবে, ঠিক আছে। যদি এর পরীক্ষা সেপ্টেম্বরের 10 তারিখের দিকেও পরীক্ষা স্টার্ট হয়, 8 থেকে 10 তারিখের দিকে স্টার্ট হয়, তাহলে আমরা বলতে পারি অক্টোবরে যদি 8 থেকে 10 তারিখের দিকে রেলওয়ে গ্রুপ ডি স্টার্ট হয়, তাহলে কোনো প্রবলেম নেই, ইজিলি তোমরা কিন্তু দুটো পরীক্ষাই দিতে পারবে, ঠিক আছে। কিন্তু যদি ডেট ক্ল্যাশ করে তাহলে একটু সমস্যা হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমার মনে হয় না সেপ্টেম্বরে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার চান্স খুবই লো, মানে 5%-এর কম বলতে পারি। অক্টোবরে হওয়ার চান্স হাই, আর অক্টোবর না হলে নভেম্বরে হওয়ার চান্স ভেরি হাই, ঠিক আছে। আমার মনে হয় না নেক্সট ইয়ার যাবে, ঠিক আছে। এটা নেক্সট ইয়ার তখনই যাবে যদি এই 1 মাসে কোনো ফয়সলা না হয়, তখন নেক্সট বার যেতে পারে। কিন্তু আমার মনে হয় না এবারে কোনো ফয়সলাতে আটকাবে, ঠিক আছে। কারণ প্রচুর দারুণ লজিক্স দেওয়া হয়েছে, সেই লজিকের ওপর বেস করে কিন্তু ভার্ডিক্ট আসতে আমি বলবো চলে আসবে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু যদি চলে নাও আসে, পয়েন্ট টু বি নোটে, নিজের পায়ে কুড়ুল মেরো না। মোটামুটি অক্টোবর বা নভেম্বর ধরে তুমি পড়াশোনা করো। অক্টোবর ধরলেও এনাফ, কারণ এটা অগস্ট চলছে। সেপ্টেম্বর, অক্টোবর তোমাদের স্যার আমরা কিচ্ছু পড়িনি। যারা কিচ্ছু পড়নি তাদের জন্য আমি আজকে বলে দেবো কীভাবে তোমরা জিনিসগুলোকে পড়বে। যারা কিচ্ছু পড়নি, তা অগস্ট চলছে তো না, অগস্টে আজকে 9 তারিখ। তো যারা কিচ্ছু পড়নি তারা কি করবে, সেপ্টেম্বরের 9 তারিখ অবধি তারা কী কী কাজ করবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। এই জিনিসটা বলার জন্যই আজকে আমি ভিডিওটা করা। তো তার একটা মেন টপিক হচ্ছে এক্সাম ডেট। তো আমার মতে আমি এটা বললাম, প্লিজ দয়া করে উল্টোপাল্টা কমেন্ট কেউ লিখবে না, ব্লক করে দেবো কিন্তু। কারণ সিরিয়াসলি বলছি, এটা আমার ব্যক্তিগত মতামতে, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে তাতে আমি বলেছি। নাও খাটতে পারে, কারণ আমি তো আর রেলওয়ের বোর্ডের চেয়ারম্যান নই না। ক্লিয়ার হয়েছে আশা করি। সো এটা একটা ওভারঅল আইডিয়া দেওয়া হচ্ছে তোমাদেরকে, ঠিক আছে। চলো নেক্সট আমরা এখানে যাবো, যে বলবো যে কী কী তোমাদের এই যারা কিছু পড়োনি তাদের একটা রোড ম্যাপ আমি করে দিচ্ছি, আর যারা পড়েছো তারা কীভাবে রিভিশন দেবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আমরা যদি একটা রোড ম্যাপ করি রেলওয়ে টপিকে, জেনারেল সায়েন্সে মেনলি আমি জেনারেল সায়েন্স আর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো ওভারঅল, আমরা যদি করি আমরা দেখতে পাবো যে মোটামুটি আমরা 90 তো নয়, 70% কোশ্চেন্স, ঠিক আছে। 70% কোশ্চেন্স, 70% যে কোশ্চেন্স আছে সেটা ফিজিক্স থেকে এসছে, ঠিক আছে। 70% কোশ্চেন্স কী থেকে এসছে, ফিজিক্স থেকে এসছে, ঠিক আছে। আর বাকি 35-এর 20% কোশ্চেন্স, ঠিক আছে, বাকি 30-র 20% কোশ্চেন্স যেটা এসছে সেটা তোমাদের এসছে কেমিস্ট্রি থেকে, ঠিক আছে। 70% ফিজিক্স থেকে এসছে, বাকি যে 30% আছে, ঠিক আছে, এই 30%-এর 20% কোশ্চেন্স তোমাদের এসছে কেমিস্ট্রি থেকে, ঠিক আছে। 25 কোশ্চেন্স কোথা থেকে এসছে, 25 না 20% বলতে পারি, 25 বললে একটু বেশি হয়ে যাবে। 20% কোশ্চেন্স তোমাদের এসছে, 20% কোশ্চেন্স তোমাদের এসছে কেমিস্ট্রি থেকে, ঠিক আছে। আর বাকি যে 10% তোমাদের এসছে বায়োলজি থেকে, ঠিক আছে। এই পার্টটাকে একটু মনে রাখবে, 70% ফিজিক্স, কেমিস্ট্রি 20%, 10% বায়োলজি। এটা কেন বলছি, যা কোশ্চেন্স আছে সেগুলোকে এআইকে দেওয়া হয়েছিল। এআই মোটামুটি বলেছে 65 to 68 ফিজিক্স থেকে এসছে, ঠিক আছে। আর 22 থেকে 23 এরকম বলেছিল কেমিস্ট্রি থেকে এসছে, আর বাকিটা বায়োলজি থেকে এসছে। তা আমরা অত একদম পিন পয়েন্ট ডাইরেকশনে যাচ্ছি না, ওই জন্য 70, 20 আর 10কে আমরা একটা ওভারঅল করে নিচ্ছি। একটা বুকসের পুরো পিডিএফ এআইকে দিয়ে দেওয়া হয়েছিল এবং দিয়ে বলা হয়েছে যে পুরোটা থেকে আপনি একটা মানে তুমি একটা কী করো, একটা বার করে দাও, পার্সেন্টেজ বার করে একটা গ্রাফ তৈরি করে দাও, ঠিক আছে। সো সেই গ্রাফটাই তোমাদের আমি এখানে বললাম যে 70, 20 এবং 10 এটা আমরাই করেছিলাম, এবং দেখা যাচ্ছে এই রেঞ্জে তোমাদের কোশ্চেন্স এসছে, ঠিক আছে। এবার ফিজিক্স থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসছে তবে এটা আমরা একটু ডিসকাস করে নিই। ফার্স্ট খেয়াল রাখবে যে ফিজিক্সের কথা যদি আমি এখানে বলি, তাহলে মেন 3টে টপিক ভেরি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে তোমাদের ম্যাগনেট, ঠিক আছে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট বা ম্যাগনেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জাস্ট এ মিনিট,
আমি এম বলেই লিখছি, ঠিক আছে, ম্যাগনেট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে লাইট। ম্যাগনেট থেকে যদি আমরা ফিজিক্সকে আমরা এটাও বলেছিলাম যে কী পরিমাণ কোশ্চেন্স কোন কোন চ্যাপ্টার থেকে এসছে। যদি আমি ম্যাগনেট আর ইলেকট্রিসিটি ধরি, এটা ওভারঅল আমরা দেখতে পাচ্ছি ওভারঅল, ঠিক আছে, 60% কোশ্চেন্স এখান থেকে এসছে। ম্যাগনেট এবং ইলেকট্রিসিটি থেকে 60% কোশ্চেন্স এসছে, ঠিক আছে। বাকি যে 35% থাকে তার মধ্যে 30% কোশ্চেন্স এসছে লাইট থেকে, আর বাকি যে চ্যাপ্টারগুলো থাকে তার থেকে 5% কোশ্চেন্স এসছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। ফিজিক্সে আমরা 2022-এর কথা বলছি, যদি আমরা কোশ্চেন্স দেখি, এটা 2022-এর টপিকটাই আমি আলোচনা করছি। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট এবং ইলেকট্রিসিটি, এই দুটো থেকে 65% কোশ্চেন্স এসছে, ঠিক আছে। লাইট থেকে এসছে 30% কোশ্চেন, আর বাকি থেকে 5% কোশ্চেন্স এসছে, ঠিক আছে, অ্যাজ পার এআই। এবার একটা জিনিস দেখো, এর থেকে আবার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা ইলেকট্রিসিটি থেকে বেশি জিজ্ঞেস করা হয়েছে, আর লাইট থেকে বেশি জিজ্ঞেস করা হয়েছে। নিউমেরিক্যালস মানে ম্যাথ, ঠিক আছে, এন বলে লিখে দিচ্ছি, নিউমেরিক্যাল, ঠিক আছে। নিউমেরিক্যাল, ইলেকট্রিসিটি এবং লাইট থেকে সব থেকে বেশি জিজ্ঞাসা করা হয়েছে। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট থেকে, পয়েন্ট টু বি নোটেড, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট আর লাইট থেকে, এই দুটো মানে অ্যাকচুয়ালি কি আমরা ডিফারেন্টভাবে এইটাকে অ্যাকচুয়ালি করে আমরা এটা দেখেছি, ঠিক আছে, এবং সেটাই তোমাদের এখানে আমি তুলে ধরছি। খেয়াল করো, এই যে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট মানে এম, আর লাইট থেকে অ্যানালাইটিক্যাল প্রশ্ন সব থেকে বেশি এসছে। অ্যানালাইটিক্যাল মানে কি, স্টেটমেন্ট বেস প্রশ্ন, কয়েকটা স্টেটমেন্ট দিয়ে বলেছে নিচের কোনটা সঠিক, এরকম টাইপের যে প্রশ্ন। আমি তোমাদের স্টেটমেন্ট বেসড মানে এরকম নয় যে রিজনিংয়ে যেরকম পড়ে ওরকম নয়। কী হয়েছে, ধরো এ বি সি ডি এরকম বলে 3টে দেওয়া রয়েছে, এবং 3টেতে লাইন লেখা রয়েছে, এবং লাস্টে বলেছে এই প্রক্রিয়ার জন্য ওপরের দুটো কোনটা সঠিক, এরকম যে কোশ্চেন্স অ্যানালাইটিক্যাল পার্ট, সেটা তোমাদের সব থেকে বেশি এসছে কোথা থেকে, দুটো থেকে বেশি এসছে, ম্যাগনেট থেকে আর এই যে লাইট এটা থেকে এসছে। তো আমি অ্যানা বলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এই দুটো পার্ট থেকে সব থেকে বেশি এসছে, খেয়াল করো, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আমি কি বললাম, নিউমেরিক্যাল কিন্তু এই দুটো পার্ট থেকে সব থেকে বেশি এসছে, অর্থাৎ ইলেকট্রিসিটি এবং লাইট। আর অ্যানালাইটিক্যাল কোশ্চেন কিন্তু আবার ম্যাগনেট আর লাইট থেকে বেশি এসছে, ঠিক আছে। তোমরা যদি নর্মালি কোশ্চেনগুলো দেখতে থাকো, তোমরা দেখবে ইয়েস, যা প্যাটার্ন আপনি বলছেন সেই প্যাটার্নে কোশ্চেন এসছে, কিন্তু তোমরা নিজেরাও বলতে পারবে, ঠিক আছে। ইলেকট্রিসিটি থেকে অ্যানালাইটিক্যাল প্রশ্ন কম এসছে, কিন্তু নিউমেরিক্যাল অনেক বেশি এসছে। আর ইলেকট্রিসিটি থেকে ডাইরেক্ট প্রশ্ন এসছে, যেমন রোদের সংকেত কী, মানে রোদের সূত্র কী, তারপরে রোধাঙ্কের ওপর এটা নির্ভর করে কি না, ডাইরেক্ট প্রশ্ন এসছে, সেগুলো অ্যানালাইটিক্যাল নয়, সেগুলো ইলেকট্রিসিটি থেকেও এসছে, লাইট থেকেও এসছে, ঠিক আছে। ওটা আমি যাচ্ছি না, মেন যে দুটো পার্ট ইম্পর্টেন্ট সেটা। আচ্ছা, এই যে 5% বলেছি, এই 5%-এ কী আছে, এই 5%-এ তোমাদের দেখো বল এবং ত্বরণ থেকে খুব রেয়ার কোশ্চেন এসছে, কমই এসছে বলতে পারি। আমি যখন কোশ্চেন দেখলাম নর্মাল কোশ্চেন কমই এসছে, কিন্তু একক থেকে প্রশ্ন এসছে। তো এই 5%-এর মধ্যে মেজরিটি অফ দ্য পোর্শন আমরা দেখতে পাচ্ছি একক থেকে এসছে, ঠিক আছে। এর একক কোনটা, ওর একক কোনটা, এই টাইপের একক কোনটা ইত্যাদি। আর কিছু ভ্যালু বেসড প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা বলতে পারি যে বল, সরণ, দ্যুতি, গতি, এরকম একটা ম্যাচ পারফেক্ট আমরা পেয়েছি, এবং ওখান থেকে দ্যুতির একক কী এরকম টাইপের প্রশ্ন এসেছে, তো একক ধরতে পারো। তো 5% বলতে পারো। মেন যেটা টপিক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে একক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এসো কেমিস্ট্রিতে এসো, একদম পিন পয়েন্ট আলোচনা করবো, তাতে তোমরা বুঝতে পারবে যে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দেখো, কেমিস্ট্রিতে যখন আমরা দেখছি, ঠিক আছে, কেমিস্ট্রিতে সবথেকে বেশি যে কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে রিয়াকশান থেকে, ঠিক আছে, বিক্রিয়া থেকে, ঠিক আছে। বিক্রিয়া থেকে সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তার মধ্যে মাথায় রাখো, বিক্রিয়ার টাইপ জিজ্ঞেস করা হয়েছে 40%, ঠিক আছে। এগুলো কিন্তু একদম এআই দিয়ে করা, ওকে। আর একটা কথা মাথা রাখবে, মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার সব দিয়ে দেওয়া হয়েছিল, সেইভাবে অ্যানালাইসিস করে তোমাদের দিয়ে, যেটা 3-4 দিন ধরে আমাদের করা হয়েছে, করে তোমাদের বলা হচ্ছে। ভীষণ মানে হেল্পফুল হবে তোমাদের জন্য, এই ভিডিওটা ভালো করে দেখো, একদম হেল্পফুল হবে। বিক্রিয়ার যে টাইপ সেটা থেকে 40% কোশ্চেন এসছে। বিক্রিয়ার মধ্যেও ভাঙছি আমি, বিক্রিয়া তো এসছেই, বিক্রিয়া এসছে, প্রচুর পরিমাণে বিক্রিয়া এসছে। তার মধ্যে বিক্রিয়ার যে টাইপ, মানে এটা কোন টাইপের বিক্রিয়া, ওটা কোন টাইপের বিক্রিয়া, এটা 40% এসছে। আর ব্যালেন্স যেটা সেটা বেশি এসছে, বিক্রিয়া ব্যালেন্স যেটা সেটা 60% এসছে, ঠিক আছে। বিক্রিয়া ব্যালেন্স যেটা সেটা 60% এসছে। বিক্রিয়া ব্যালেন্স রেলওয়ে দুভাবে জিজ্ঞেস করেছে, ডাইরেক্ট ব্যালেন্স করতে দিয়েছে, আবার মানে প্রথম দিককার যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো সেটা কিছু চেঞ্জ করে দিয়েছে। যেমন ধরো এটা আছে H2SO4, ঠিক আছে, প্লাস HCl, সরি কী লিখছি আমি এখানে, ZnSO4 প্লাস HCl, ঠিক আছে, বা এরকম ধরনের দিয়েছে। যাই হোক, বাদ দাও, আমাদের দেখার দরকার নেই। আমরা মানে বলতে চাইছি এটা, সেটা আগে বলে নিই, তারপর আমরা এখানে উদাহরণ দিয়ে করবো, আগে ব্যাপারটা বলে নিই, ঠিক আছে। বিক্রিয়া থেকে প্রশ্ন সব থেকে বেশি এসছে, অ্যাজ পার এআই 70% কোশ্চেন্স আমাদের বিক্রিয়া থেকে এসছে। কেমিস্ট্রি 70% কোশ্চেন্স আমাদের এসছে বিক্রিয়া থেকে,
এবং তার মধ্যে টাইপ এসছে আমাদের 40%, ব্যালেন্স এসছে আমাদের 60%। মানে যদি 100টা কোশ্চেন্স থাকে তার মধ্যে 70টা প্রশ্ন আমাদের কেমিক্যাল রিয়াকশান থেকেই আসছে। 70% বলতে কী বোঝে, 100 থেকে 70টা, 100টার মধ্যে 70টা, ঠিক আছে। এবার এটা আবার লোকে ভাববে যে তার মানে টোটাল যে টপিক আছে তার 100 থেকে 70টা কোশ্চেন কিন্তু এসছে, তা নয়। বলতে চাই যে আমি কেমিস্ট্রিতে যদি 100টা কোশ্চেন্স আছে তার মধ্যে 70টা প্রশ্ন এসছে বিক্রিয়া থেকে, এই অর্থে বলতে চাইছি, ঠিক আছে। তো 70% কোশ্চেন্স আমরা পাচ্ছি বিক্রিয়া থেকে, ঠিক আছে। বাকি দেখো, বাকি যে টপিক আছে অর্থাৎ 30% যে বেঁচে থাকে তার মধ্যে বিভিন্ন ডিভিশন করেছে, তা আমি অত ডিভিশনে যাচ্ছি না। আমি বাকি 30% কীভাবে রয়েছে সেটা আমি তোমাদের বলে দিই, ঠিক আছে। প্রচুর ডিভিশন এসছে, আমি যে তোমাদের চাইলে স্ক্রিনশটটা দেখানো যেত, ঠিক আছে, এর যে স্ক্রিনশটটা অ্যাকচুয়ালি এখানে 30% কোশ্চেন গোয়া থেকে এসছে, জৈব রসায়নের নেমিং থেকে এসছে, IUPAC নেমিং থেকে এসছে। এবার IUPAC নেমিং তোমরা বলবে স্যার তো উঠে গেছে, অ্যাকচুয়ালি দেখো ওই যে কালকেও আমি তোমাদের কিছু কোশ্চেন্স করেছি, ওখানে দেখবে কিছু জৈব দেওয়া রয়েছে আর এপাশে কিছু তোমাদের তার ফর্মুলা দেওয়া রয়েছে, মানে এরকমভাবে একটা চার্ট তৈরি করে দিচ্ছে। চার্ট তৈরি করে দিয়ে এদিকে তোমাদের ফর্মুলা দিয়ে দিচ্ছে আর এদিকে তোমাদের কী হচ্ছে নাম দিয়ে দিচ্ছে, তোমাদের ম্যাচ করাতে বলছে, এটা কোথায়, এর ফর্মুলা কোথায়, এর ফর্মুলা কোথায়, এভাবে ম্যাচ করাতে বলছে। এই যে পার্টটা এটা তোমাদের জৈব রসায়নের পার্ট এবং AUPAC যে নেমিং হয় তার উপরে বেশ করেই হয়। বাট আমরা নর্মালি বলে দিই যে CHO থাকলে অ্যালডিহাইড হবে, নোন থাকলে কিটোন হবে, এই যে ব্যাপারটা আমরা বলে দিই, ফলে IUPAC তোমাদের যেতে হয় না, ঠিক আছে। এই এতদূর তোমাদের যেতে হয় না, বাট এটা বেসিক্যালি IUPAC নেমিংই ধরা হয়। তো চ্যাপ্টার হচ্ছে IUPAC নেমিং, মানে জৈব রসায়নের চ্যাপ্টার। আচ্ছা চলো আমি এখানে বলে দিচ্ছি জৈব রসায়ন, ঠিক আছে। জৈব রসায়নের যে পার্ট আছে তার থেকে তোমাদের কোশ্চেন্স এসছে, এই 30%-এর মধ্যে কী কী আছে বলে দিই। অ্যাসিড বেস সল্ট থেকে কোশ্চেন্স এসছে, আর অ্যাসিড বেস সল্টের মধ্যে সল্টের ওপরে প্রচুর প্রশ্ন এসছে। এই সল্টের নাম কি, ব্লিচিং পাউডার, ওয়াশিং পাউডার, সোডা অ্যাশ ইত্যাদি যে নেমিং সেগুলো প্রচুর পরিমাণে এসছে, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে মেটাল নন মেটাল থেকে প্রশ্ন এসছে, মেটাল নন মেটাল থেকে প্রশ্ন এসছে এবং তার সঙ্গে পর্যায় সারণী থেকে প্রশ্ন এসছে। মনে রাখবে পর্যায় সারণীর যে ভ্যালেন্সির প্রশ্ন অর্থাৎ যোজ্যতার প্রশ্ন সেগুলো এবারে কিন্তু মেটাল নন মেটালের মধ্যে ঢুকে যাবে। তা আমরা মেটাল নন মেটালকেই লিখছি, কারণ পর্যায় সারণী টোটালি আমাদের 9-10 থেকে বাদ দেওয়া হয়েছে NCERT-তে, সেই জন্য মেটাল নন মেটালই ধরছি। আর ভ্যালেন্সির প্রশ্নগুলো যদি মেটাল নন মেটালের মধ্যেই ধরি, ভ্যালেন্সির প্রশ্ন মেটাল নন মেটালে ভ্যালেন্সি আছে, ঠিক আছে। তোমরা যখন দেখবে যে সোডিয়াম কেন একটা মানে সোডিয়াম, ঠিক আছে, Na+ তৈরি করছে একটা ইলেকট্রনকে বর্জন করে, তো তোমরা ধাতু একটা ইলেকট্রন বর্জন করবে, তো সোডিয়াম কেন একটা ইলেকট্রন বর্জন করছে তার যখন তুমি ইলেকট্রনিক কনফিগারেশন পড়তে যাবে তখন তুমি দেখবে সেক্ষেত্রে যোজ্যতা কাজে লাগছে। সো মেটাল নন মেটাল কিন্তু যোজ্যতা চলে আসে এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে যদি ঢুকিয়ে দিই তাহলে ওখানে পর্যায় সারণীকে বাদও যদি দিয়ে দিই তাহলে এইটা আমাদের 60% করে নাও, এইটাকে তুমি তাহলে 60% করে নাও, ঠিক আছে। কারণ পর্যায় সারণী বাদ গেলে এখানে একটা ওয়েটেজ কমবে, এইটাকে 60% করে নাও আর এটাকে তুমি 40% করে দাও, ঠিক আছে। এআই তো ওখানে আমরা দেখো আগেরবার যেহেতু পর্যায় সারণী পড়েছিল ফলে এআই পর্যায় সারণী দিয়ে কথাটা বলেছিল, তা আমরা ওভারঅল একটা গ্রস ভ্যালুতে আসতে পারি, তো 60 এবং 40 করে দিতে পারি। তো জৈব রসায়ন এবং অ্যাসিড মেটাল, তার মানে তোমাদের কিন্তু মানে ইনডাইরেক্টলি বলেও দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাথায় রাখো এই চ্যাপ্টারগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে। কোন কোন চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো। জাস্ট মিনিট, একবার আমাকে একটু এটা দেখতে দাও, জাস্ট মিনিট একটুখানি দাঁড়াও। আমি ওই আমাদের যে এটা এসছে ওটা প্রিন্ট আউট কপি আমি বার করেছিলাম, তার আমি পেজটা একটু ওপেন করতে দাও আমাকে, আমি দেখে নিতে দাও। কারণ দেখো প্রচুর ভ্যালু আছে তো, মানে সে মানে একটা পেজ পুরো ভর্তি হয়ে গেছে ভ্যালুতে। কারণ তুমি যখনই কোনো কম্পিউটারকে কোনো কাজ দেবে তখন সে পিন পয়েন্টভাবে করবে না, সেই জন্য একটু আমাকে দেখতে দাও। একটা জিনিস আরেকটা টপিক মনে হচ্ছে বাদ যাচ্ছে কিনা আমি একবার দেখে নিই। না ঠিক আছে, টোটাল টপিক ওকে। তো এই হচ্ছে তোমার টপিক, কেমিস্ট্রির টপিক হচ্ছে এই। আর দেখো এই 40%-এর ছাড়াও যদি আমরা এখানে 30% ধরি, 10% আরও কিছু চ্যাপ্টার থেকে এসছে, বাট এইগুলো হচ্ছে মেজর চ্যাপ্টার। 60 আর 40 এইভাবেই তোমরা ভাগ দেখতে পারো, ঠিক আছে। এবার আসি চলো আমরা বায়োলজিতে। দেখো বায়োলজিতে যদি আমরা আসি, দিস ইজ বায়োলজি, এই যে এখানে আছে বায়োলজি। বায়োলজিতে যদি আমরা টপিকে আসি তাহলে বায়োলজির যে মেন ইম্পর্ট্যান্ট টপিক আমাদের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কলাকোষ, ঠিক আছে। কলা এবং কোষ, কলাকোষ কিন্তু বিশাল বড় চ্যাপ্টার, কোনো ক্ষুদ্র চ্যাপ্টার নয়। কলাকোষ আমাদের পেডে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি ফ্রিতে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তো কলাকোষ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং বলতে পারি যে 40% কোশ্চেন্স আমাদের কলাকোষ থেকে পাওয়া গেছে ওভারঅল শিফটে, ঠিক আছে। নেক্সট আমরা যে টপিকে আসবো, এখানে কলাকোষ ছাড়া আমরা যে আরেকটা টপিক পাচ্ছি যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রেচন, ঠিক আছে। রেচন থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ফিগার বেস প্রশ্ন রেচন থেকে জিজ্ঞাসা করা হয়েছে প্রচুর পরিমাণে। মনে রাখবে ফিগার বেস প্রশ্ন দুটো অধ্যায় থেকে খুব বেশি পাওয়া গেছে, একটা হচ্ছে রেচন আর দুই হচ্ছে তোমাদের পাচনতন্ত্র, ঠিক আছে। রেচন আর পাচনতন্ত্র, ঠিক আছে।
পাচনতন্ত্র, কলাকোষ থেকেও কিন্তু ফিগার বেস প্রশ্ন এসেছে। যদি আমরা ফিগার বেস প্রশ্নের কথা একটু পরে বলছি, ওকে গুলি যাচ্ছে আসলে, আমি শীটটা সামনে রয়েছে তো সেই জন্য আমি সব দেখছি আর সব যেন তোমাদের বলতে ইচ্ছা করছে, বাট ঠিক আছে আমি আস্তে আস্তে বলছি। কলাকোষ থেকে 40% কোশ্চেন এসেছে, ঠিক আছে ওকে। আমি একটা কাজ করি, আমি 40% লিখছি না, আমি তোমাদের বলে দিই যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের তো আর এই পার্সেন্টেজ জেনে লাভ নেই, তোমরা পরীক্ষার সময় পড়বে তো জেনে নাও যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। তো কলাকোষ ভীষণ ইম্পর্টেন্ট, রেচন এবং পাচনতন্ত্র খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রজনন। প্রজননের ওপর মনে রাখবে, প্রজননের মানে অঙ্গের গঠন থেকে যেমন প্রশ্ন এসছে, তেমন অবাঞ্ছিত প্রেগনেন্সি রোধ করার জন্য যে প্রক্রিয়াগুলো ব্যবহার করা, যান্ত্রিক প্রক্রিয়া, কেমিক্যাল প্রক্রিয়া, পিলস, কন্ডোমস, তারপরে তোমাদের কপার টি ইত্যাদি যে ব্যাপার, তার উপরে প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে বিগত বছরে জিজ্ঞাসা করা হয়েছে। নেক্সট যে টপিকটা ইম্পর্টেন্ট হয়েছে সেটা হচ্ছে বংশগতি। নেক্সট যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে তোমাদের বংশগতি। তো এই কটা চ্যাপ্টার, আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে তার থেকেও প্রশ্ন এসছে, সেটা হচ্ছে রেসপিরেশন মানে শ্বসন, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট। তোমার দেখতে পাচ্ছ কলাকোষ, পাচনতন্ত্র, বংশগতি আর শ্বসন। তো মানে আমি যে তোমাদের বললাম না যে আজকে 9 তারিখ, আজকে কত তারিখ, 9th আগস্ট, 9th আগস্ট থেকে তোমরা যদি 9th সেপ্টেম্বর যাও, অর্থাৎ 1 মাস তোমাদের যদি আমি সুযোগ দেই, তাহলে তোমরা এই যে টপিকগুলো আমি এখানে লিখেছি এই টপিকগুলোকে ভালো করে করবে। এই আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এই টপিকটাকে প্লিজ ভালো করে করো, বিকজ দিস টপিকস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমি বলছি না, অ্যাকচুয়ালি আমাদের যে এআই সিস্টেম ছিল সেও কিন্তু একই কথা বলছে। নেক্সট একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এটার থেকে প্রশ্ন কম এসছে বাট প্রশ্ন দেখা গেছে, ঠিক আছে। অর্থাৎ হিউম্যান ব্রেন, মানুষের মস্তিষ্ক, ঠিক আছে। বিশেষ করে স্নায়ুকোষ থেকে প্রশ্ন এসছে, হরমোন থেকে প্রশ্ন কম এসছে, আমি তোমাদের বারবার বলবো হরমোন থেকে প্রশ্নটি কম এসছে, যদিও প্ল্যান্ট হরমোন থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে, কিন্তু হরমোন থেকে প্রশ্ন একটু কমই এসছে বলতে পারি, ঠিক আছে। তো মস্তিষ্ক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই রেসপেক্টে, তোমরা করে যাও। এবার দেখো ব্যাপারটা আমি বলে দিই কী হয়েছে, এআই এখানে কনফিউজড হয়ে গেছিলো, কারণ প্রজননের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি হরমোন আছে। আমরা যখন ডিম্বাণু এবং শুক্রাণু পড়ছি তখন ডিম্বাশয় শুক্রাশয়কে পড়তে হচ্ছে, এবং তার থেকে এলএইচ, এফএসএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ক্ষরণ হচ্ছে। মেজরিটি অফ দ্য কোশ্চেন্স যেটা আমরা বলছি মস্তিষ্ক থেকে এসছে, মানে মস্তিষ্কের মধ্যে আমরা জানি যে হিউম্যান মানে হরমোনের পার্ট ছিল, আমরা জানি তোমরা যদি এনসিআরটি খোলো দেখবে মস্তিষ্কের মধ্যে হরমোন পার্ট আছে, তার মধ্যেও কিন্তু সেক্সুয়াল হরমোনগুলো আছে, অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো আছে, আবার প্রজননের মধ্যেও আছে। সো ওই পার্টটা দেখাতে গিয়ে এআই মস্তিষ্ককে বলেছে, ঠিক আছে, হিউম্যান মানে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টারকে বলেছে। তো আমি মনে করি বেসিক্যালি এই হরমোনের পার্টটা অ্যাকচুয়ালি ওই প্রজননের থেকেই এসছে, ঠিক আছে। তো তোমরা চাইলে এটা করে রাখতে পারো বা এটাকে একটু অল্প করে করতে পারো, মানে 1 মাসের মধ্যে বলছি, করবে না তা নয়, করতে হবে। এই 1 মাসে কী কী করবে সেটার ব্যাপারটা আমি তোমাদের বলছি, ঠিক আছে। তো বংশগতি, প্রজনন, শ্বসন, কলাকোষ, রেচন, পাচনতন্ত্র, মস্তিষ্ক পরে করো, কারণ বংশগতির মধ্যে হরমোন খাইটা ঢুকে যাবে, সেক্সুয়াল হরমোন ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমাদের যেটা কেমিস্ট্রি থেকে কী কী করবে, বিক্রিয়া, টাইপ এবং ব্যালেন্স দুটোই তোমাকে করতে হবে। এরপরে জৈব, অ্যাসিড, মেটাল, জৈবর মধ্যে নেমিং ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে তোমাদের ফিজিক্সের মধ্যে আমি বললাম যে ম্যাগনেট এবং ইলেকট্রিসিটি থেকে তোমাদের কী এসছে, ম্যাগনেট আর লাইট থেকে তোমাদের অ্যানালাইটিক্যাল প্রশ্ন বেশি এসছে, ইলেকট্রিসিটি আর লাইট থেকে তোমাদের নিউমেরিক্যালস বেশি এসছে, ঠিক আছে, গেল। আর বাকি তোমাদের একক থেকেও প্রচুর প্রশ্ন এসছে, তাহলে ভাবো কতটা অ্যানালাইসিস করে তবে এই পার্টটা বের করা হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের ওভারঅল সায়েন্সের পার্ট। তো এই চ্যাপ্টারগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো বারবার করো, 1 মাসের মধ্যে এই চ্যাপ্টারগুলোকে শেষ করো। যারা রিভিশন দিচ্ছ না রিভিশন দিয়ে শেষ করো, আর যারা করতে চাইছো তারা দয়া করে প্লিজ করে ফেলো। মানে এই চ্যাপ্টারগুলোকে টার্গেট নাও, হয়তো এতগুলো চ্যাপ্টার করতে পারবে না 1 মাসের মধ্যে, বাট আমি বলবো টার্গেট নাও, মিনিমাম 80% কোশ্চেন করে ফেলো, 80% চ্যাপ্টার করে ফেলো। তার মধ্যে ফিজিক্সের আর কেমিস্ট্রি চ্যাপ্টার বেশি করে নাও, বায়োলজি একটু কম করে নিলেও হলো, কারণ বায়োলজি পড়লেই হয়ে যায়, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাকে কমপ্লিট করে তারপরে রিভিশনের পার্টটা ফিজিক্স আর কেমিস্ট্রিতে কিন্তু বেশি। মনে রাখবে বায়োলজি তুমি 2 দিন অন্তর 1 দিন রিভিশন দিতেই পারো, বাট ফিজিক্স আর কেমিস্ট্রি যদি আমার রেকমেন্ডেশন মনে করো তাহলে পার ডে রিভিশন দেওয়া উচিত, না পারলে 1 দিন অন্তর 1 দিন মানে তোমাকে করতেই হবে রিভিশন, ঠিক আছে। যখনই পুরনো চ্যাপ্টার পড়বে, পরে নতুন চ্যাপ্টার যখন ধরবে তখন পুরনো চ্যাপ্টার রিভিশন দিয়ে তবে নতুন ধরবে, তাহলে কিন্তু গন্ডগোলে পড়ে যাবে। মেটাল নন মেটাল পড়ছে, জৈব রসায়ন ওদিকে ভুলতে আরম্ভ করে দিয়েছো, জৈব রসায়ন ভোলার চান্স খুব বেশি, কারণ প্রচুর নাম থাকে তাই, ঠিক আছে। এছাড়াও বিক্রিয়া কিন্তু ভুলবে, ওই জন্য বিক্রিয়া যখন করবে, বিক্রিয়া করার পর যদি মেটাল নন মেটাল যাও, মনে রাখবে কিছু কিছু চ্যাপ্টার আছে না একেবারে সাথে রিলেটেড, যেমন বলে দিই অ্যাসিড বেস আর মেটাল নন মেটাল রিলেটেড, কারণ অ্যাসিডে মেটালের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া আছে, সেই জন্য অ্যাসিড বেস আর মেটাল নন মেটাল রিলেটেড, আর বিক্রিয়া থাকে মানে বিক্রিয়া রিলেটেড। তো এই 3টে চ্যাপ্টার একসঙ্গে করতে পারো, বিক্রিয়া, অ্যাসিড আর মেটাল নন মেটাল, এই 3টেকে একসঙ্গে নাও, জৈব রসায়নটা পরে করো। এইভাবে করতে জানলে সুবিধা হবে। যেমন ইলেকট্রিসিটি আর ম্যাগনেটকে একসঙ্গে নেবে, কারণ এটা একে অপর রিলেটেড, লাইটকে তুমি আলাদা নিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে, আশা করি বোঝাতে পারলাম, ওকে। আচ্ছা,
এরপর চলো আমরা নেক্সট ম্যাথে যাব। ম্যাথে কী কী আছে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। দেখো ম্যাথে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, ম্যাথে যে টপিকগুলো ইম্পর্টেন্ট অ্যাজ পার আমাদের এআই বাবু মশাই, তার জন্য যে ইম্পর্টেন্ট আমরা পুরো যে ইউথের যে বুকস আছে সেটাকে আমরা এআইতে দিয়ে দিয়েছিলাম এবং অ্যানালিসিস করে বলতে বলেছি যে কী কী টপিক কোথা থেকে এসছে। দেখো নাম্বার সিস্টেম থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে। এখন নাম্বার সিস্টেম থেকে বলতে এরও মধ্যে প্রচুর ভাগ রয়েছে। আমার কাছে যে পেজটা রয়েছে তাতে 2 পেজে আমি ম্যাথের অ্যানালাইসিস পাচ্ছি, 2 পেজ। তার মধ্যে আমি তোমাদের শর্টে বলছি কারণ মাথা খারাপ হয়ে যাবে শুনলে। সেটা হচ্ছে মনে রাখবে নাম্বার সিস্টেমের মধ্যে আমরা এইচসিএফ এলসিএম, ঠিক আছে, প্লাস তোমাদের হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে, ফ্যাক্টর, তারপরে হচ্ছে জিরো বার করো, তোমাদের পাওয়ার বেসড কোশ্চেন যেগুলো হয়, ঠিক আছে। আচ্ছা পাওয়ার বেস কোশ্চেন না, 1 মিনিট দাঁড়াও, না ওটা সিম্পলিফিকেশনের মধ্যে আছে, পাওয়ার রুট ওগুলো সিম্পলিফিকেশনের মধ্যে আছে, সরি। তোমাদের ফ্যাক্টর আর কি আছে এখানে, এলসিএম ফ্যাক্টর, ও প্রাইম নাম্বার, ঠিক আছে, প্রাইম নাম্বার বেসড কোশ্চেন, জোড় বিজোড় সংখ্যা, প্রাইম নাম্বার বেসড কোশ্চেন মানে মৌলিক সংখ্যা বেসড প্রশ্ন। তারপর তোমাদের ফ্র্যাকশন বেসড প্রশ্ন, ঠিক আছে। এগুলো সব নিয়ে আমরা নাম্বার সিস্টেম করেছি, ঠিক আছে। মনে রাখবেন নাম্বার সিস্টেমের যে প্রশ্ন, ঠিক আছে, সব থেকে বেশি এসছে, ঠিক আছে। প্রত্যেকটা শিফটে 3টে থেকে 5টা করে নাম্বার সিস্টেমের প্রশ্ন পড়েছে, ইভেন মোর দ্যান দ্যাট। অনেক সময় 6টা প্রশ্নও নাম্বার সিস্টেমে দেখা গেছে, ঠিক আছে, 6টা প্রশ্ন নাম্বার সিস্টেম থেকে দেখা গেছে। তো ওভারঅল এই সব টপিক মেলালে, ঠিক আছে, নাম্বার সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট যে টপিকটি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে সরলীকরণ, সিম্পলিফিকেশান, সরলীকরণ ইম্পর্টেন্ট হচ্ছে কারণ সরলীকরণ থেকে 3টে থেকে 5টা প্রশ্ন পড়েছে, মানে ওয়েটেজ সেম হয়ে যাচ্ছে। অনেক জায়গায় এআই বলেছে 3টে থেকে 4টে, আমি তোমার 3 থেকে 5টা বলে রাখছি, ঠিক আছে। তো 3টে থেকে 5টা প্রশ্ন আমরা সরলীকরণের উপরে পেয়ে যাচ্ছি শিফট ওয়াইজ, ঠিক আছে। নেক্সট যেটা আমাদের আসছে সেটা হচ্ছে আমাদের জিওমেট্রি, ঠিক আছে। জিওমেট্রি মোটামুটি 1টা থেকে 2টো, কিছু কিছু শিফটে 3টে জিজ্ঞেস করা হয়েছে, বাট মেজরলি 1টা থেকে 2টোই জিজ্ঞেস করা হয়েছে। তো আমি এখানে 3টে মুছে দিচ্ছি। এবার 1টা থেকে 2টো মানে কিন্তু মাথা রাখবে শিফট ওয়াইজ কটা, প্রত্যেকটা শিফটে কটা করে জিজ্ঞেস করা হয়েছে সেইটা বলতে চাইছি। তো 1টা থেকে 2টো জিজ্ঞেস করা হয়েছে, 25টা টোটাল কোশ্চেন্স থাকে, 25টা কোশ্চেনের মধ্যে 1টা থেকে 2টো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এটা মাথা রাখবে, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যালজেব্রাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করেছি, একটু বলে দিই। দেখো অ্যালজেব্রার মধ্যে যে দ্বিঘাত সমীকরণ আছে না, দ্বিঘাত সমীকরণ বেসড প্রশ্ন এটা সব থেকে বেশি এসছে, দ্বিঘাত সমীকরণ বেস প্রশ্ন সব থেকে বেশি এসছে। অনেক শিফটে 1টা থেকে 2টো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, মেজরলি 1টা, কিন্তু 1টা থেকে 2টো প্রশ্ন পাওয়া গেছে। এছাড়াও দ্বিঘাত সমীকরণ ছাড়াও যে সূত্র বেসড প্রশ্ন মানে a² + b² হোল স্কোয়ার, অর্থাৎ সূত্র বেসড কোশ্চেন্স, ঠিক আছে, অ্যালজেব্রার যে সূত্র আছে সূত্র বেসড প্রশ্ন আমরা 1টা থেকে 2টো পেয়েছি, বেশিরভাগ শিফটে 1টাই পেয়েছি, তবে 1টা থেকে 2টোও আছে, ঠিক আছে। তোমরা ভাববে ছেড়ে আসবো, তারপর আমি দেখো টোটাল দ্বিঘাত সমীকরণ আর সূত্র বেসড প্রশ্ন নিয়ে কিন্তু তোমার টোটাল 2টো প্রশ্ন হয়ে গেল, যদি কমপক্ষে ধরো, আর বেশি পক্ষে কিন্তু 4টে কোশ্চেন্স হয়ে যাচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, 4টে কোশ্চেন ছেড়ে আসবে নাকি, ঠিক আছে, মাথা খারাপ। তারপর হচ্ছে তোমাদের যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের কি বলে মেনসুরেশন, অর্থাৎ পরিমিতি, ঠিক আছে, পরিমিতি। যদি পরিমিতিতে আমরা আসি, নর্মালি আমরা দেখেছি পরিমিতিতে আমাদের 2টো থেকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এরকমও শিফট দেখা গেছে 2টো, কখনো কখনো 3টে প্রশ্নও পরিমিতি থেকে পাওয়া গেছে, কিন্তু সেগুলো ইজি লেভেলের থেকে, ঠিক আছে, সেগুলো ইজি। যখন 3টে কোশ্চেনে যাচ্ছে তখন ইজি হয়ে যাচ্ছে, 2টো প্রশ্ন জিজ্ঞেস করলে মডারেট লেভেলের যাচ্ছে, ঠিক আছে। টাফ প্রশ্ন আমি পাইনি, 2018-18তে একটু টাফ প্রশ্ন ছিল প্রিজমের ওপরে, বাট প্রিজমের ওপর প্রশ্ন আমি খুব কম পেয়েছি। মেজরলি এখানে যে প্রশ্ন পেয়েছি আমি বলে দিই, এক হচ্ছে তোমাদের পেয়েছি সার্কেল বেস প্রশ্ন, জিওমেট্রির কথা বলছি না কিন্তু, হ্যাঁ জিওমেট্রিতেও একটু বলে দিই, জিওমেট্রিতে তোমাদের সার্কেল বেস প্রশ্ন আমি বেশি পেয়েছি, ঠিক আছে। আর ত্রিভুজের অ্যাঙ্গেলের ওপর প্রশ্ন পেয়েছি, নট ত্রিভুজের ওপর, অ্যাঙ্গেল বেসড প্রশ্ন ত্রিভুজের ওপর খুব এসছে, ঠিক আছে, অ্যাঙ্গেল বেসড, ঠিক আছে, অ্যাঙ্গেল বেসড প্রশ্ন মানে লাইন্স আর অ্যাঙ্গেলসের ওপর তোমাদের জোর দিতে হবে। আর সার্কেলের ওপর প্রশ্ন প্রচুর পরিমাণে এসছে। এছাড়াও রম্বস এবং সামন্তরিকের যে কোণ আছে, ওই তো আমরা অ্যাঙ্গেলের মধ্যে ঢুকে যাচ্ছে, রম্বস এবং সামন্তরিকের যে কোণ আছে তাদের ওপরেও প্রশ্ন এসছে, ঠিক আছে, রম্বস এবং সামুদ্রিকের যে কোণ আছে তাদের ওপরেও প্রশ্ন এসছে, ঠিক আছে। আচ্ছা এখানে পরিমিতিতেও সার্কেল বেস প্রশ্ন এসছে, ঠিক আছে। এছাড়া আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দিয়ে প্রশ্ন এসছে, আয়ত বর্গ দিয়ে প্রশ্ন এসছে। এছাড়াও যে মোটামুটি পরিমিতিতে তুমি বলতে পারো টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন পাওয়া গেছে, ঠিক আছে, টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন পাওয়া গেছে। ফার্স্ট টার্ম থেকেও ইনফ্যাক্ট প্রশ্ন এসছে, ঠিক আছে, চোং শঙ্কু ফার্স্ট টার্ম থেকেও প্রশ্ন এসছে। ফার্স্ট টার্ম থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো মডারেট লেভেলে সূত্র বেসড প্রশ্ন, খুব একটা টাফ নয়, বা সূত্র তোমাকে মনে রাখতে হবে। এইটা গেল আমাদের একটা ফার্স্ট পার্ট ম্যাথের। চলো ম্যাথের সেকেন্ড পার্টে যাবো আমরা। দেখো এরপরে হচ্ছে আমরা পাটিগণিতে ঢুকছি, ঠিক আছে,
পাটিগণিত। পাটিগণিত দেখো, পাটিগণিতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, এগুলো থেকে একটা থেকে দুটো কোশ্চেন প্রত্যেকটা শিফটে পড়েছে। কিছু কিছু শিফটে টোটাল 3টে কোশ্চেনও দেখা গেছে, টাইম অ্যান্ড ওয়ার্কের 2টো, প্রফিট অ্যান্ড লসের একটা, এরকম দেখা গেছে। কখনো কখনো প্রফিট অ্যান্ড লসের 2টো, টাইম অ্যান্ড ওয়ার্কের একটা, এরকমও দেখা গেছে। সো আমরা বলতে পারি একটা থেকে 3টে কোশ্চেন্স এখানে দেখা গেছে। মেজরিটি একটা থেকে দুটো, কিন্তু 3টে কোশ্চেন্সও গেছে, ঠিক আছে। রেশিও অর্থাৎ সমানুপাত, এখন দেখো রেশিওর মধ্যে আমি মিক্সচার অ্যালিগেশন এবং রেশিও ধরে বলছি, মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন রেশিওর দেখা গেছে, ঠিক আছে। 2 থেকে 3টে কোশ্চেন রেশিওর কিন্তু আমরা দেখা গেছে। সিআইএসআই এর কথা যদি বলি, তাহলে 2টো কোশ্চেন আমরা মেজরিটিতে পেয়েছি, একটা সিআই থেকে একটা এসআই থেকে। তো একটা থেকে দুটো ধরতে পারো, আমি এখানে 2টো বলে রাখছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেম থেকে মেজরিটি একটাই কোশ্চেন আমি পেয়েছি, পার শিফট বলছি, প্রত্যেকটা পেপারে বলছি, একটাই কোশ্চেন আমি কিন্তু পেয়েছি, ঠিক আছে। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে একটাই কোশ্চেন আমি পেয়েছি। অ্যাভারেজ থেকে আমাদের অন অ্যান অ্যাভারেজ একটা থেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, মেজরিটিতে একটা। এজের ওপর আমরা 2 থেকে 3টে প্রশ্ন পেয়েছি, ঠিক আছে। 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু আমরা এজের উপর পেয়েছি। সো এজ ইজ ইম্পর্টেন্ট হয়ে যায়। রেলে দেখেছি প্রচুর পরিমাণে এজের প্রশ্ন দেয়, ঠিক আছে। এজের প্রশ্ন একটা সিম্পলিফিকেশনের মতোই হয়, বাট এজের প্রশ্ন প্রচুর পরিমাণে রেলে দেয়, এটা ফ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, এই টপিকগুলো ভালো করে যাও, ইম্পর্টেন্ট এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন পেয়েছে। আর কিছু এলেভেলের টপিক আছে, আসলে সবই করতে হবে, এই টপিকগুলোকে বেশি করে করতে হবে, ব্যাস এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, আর টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, কারণ এর পরের পেজে রয়েছে, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমাদের একটা থেকে দুটো প্রশ্ন পাওয়া গেছে, মেজরিটিতে একটা, কখনো কখনো দুটো প্রশ্ন দেখা গেছে। এই হচ্ছে পাটিগণিতের ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখো, স্ট্যাটিস্টিক্স থেকে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, এটা অ্যাডভান্সেই বলে দিলে ভালো হতো। তো স্ট্যাটিস্টিক্স থেকে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স থেকে তোমাদের অন অ্যান অ্যাভারেজ আমরা যদি বলি একটা থেকে দুটো প্রশ্ন এসছে, ঠিক আছে। একটা থেকে দুটো প্রশ্ন, তার মধ্যে যেখানে যেখানে একটা প্রশ্ন দিয়েছে সেটা টাফ দিয়েছে, মডারেট বলছি না, একটু হাই লেভেল প্রশ্ন দিয়েছে, মানে ক্যালকুলেশন, হাই মানে ক্যালকুলেশন। যেখানে দুটো প্রশ্ন দিয়েছে সেটা ইজি প্রশ্ন দিয়েছে, মডারেট না ইজি প্রশ্নই দিয়েছে, ঠিক আছে। একটা দুটোতে মডারেট পাবে, বাট হাই অর ইজি এইটাই আমি দেখেছি, ঠিক আছে। আমি যদি রেলওয়ে গ্রুপ ডি স্ট্যাটিস্টিক্সের কথা বলি, নেক্সট হচ্ছে তোমাদের সেটা হচ্ছে জিওমেট্রির মধ্যে আরেকটা জিনিস ঢোকানো উচিত, কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা বলে দিই। কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা দেখতে পাচ্ছি, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে প্রশ্ন এসছে, মানে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স ইত্যাদি কোঅর্ডিনেট জিওমেট্রি, এখান থেকে মোটামুটি একটা করে তুমি প্রশ্ন পাবে। পার শিফটে আসেনি, সব শিফটে আসেনি বলবো না, কিন্তু কিছু কিছু শিফটে একটা করে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, একটা করে কোঅর্ডিনেট জিওমেট্রি, হালকা লেভেলের কোশ্চেন্স দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস, ঠিক আছে। ত্রিকোণমিতি বলে দিই, ট্রিগ্ন থেকে তোমাদের একটা থেকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে পার শিফট পিছু, ঠিক আছে। ট্রিগ্ন থেকে একটা থেকে দুটো প্রশ্ন তোমাদের পার শিফট পিছু জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদের যদি বলি আমি যে তোমরা স্যার আপনার কোন ব্যাপারটা বেশি করে করবো, ফার্স্টে আমরা কোন অধ্যায়টাকে বেশি করে করব, তো মনে রাখবে যদি আমরা পাটিগণিতের কথা বলি তাহলে রেশিও অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। এই 3টেকে আগে ফার্স্ট করে ফেলো, তারপর যেটা করবে সেটা হচ্ছে এজ অ্যান্ড অ্যাভারেজ, এইটা ইম্পর্টেন্ট। আর নেক্সট হচ্ছে তোমাদের সিআই, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে, এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, যদি বলো স্ট্যাটিস্টিক্সে ফর্মুলা বেসড কোশ্চেন্স করে যেও, ঠিক আছে। টিসিএস যদি এআই দিয়ে প্রশ্ন না করে তাহলে অসুবিধা হবে না, আমি এআই এর কথাও বলবো, ডোন্ট ওরি, এআই এর ব্যাপারটা আমি তোমাদেরকে বলবো, জাস্ট আ মিনিট। দেখো, স্ট্যাটিস্টিক্স তোমাদের করে যেতে হবে, যেহেতু রেলওয়ে সিলেবাসে স্ট্যাটিস্টিক্স শব্দটা উল্লেখ আছে, সো ফর্মুলা বেসড প্রশ্ন করে যাও, তাতেই হয়ে যাবে। কোঅর্ডিনেট জিওমেট্রি এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সে অত জোর দেওয়ার দরকার নেই, বা ত্রিকোণমিতিতে তোমাদের ভালো করে জোর দিতে হবে, মানে এই 1 মাসের মধ্যেকার কথা বলছি। এছাড়া জিওমেট্রি তোমাদের ডেফিনেটলি ভালো করে করতে হবে, জিওমেট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো জিওমেট্রি করে যাও। আর অ্যালজেব্রা তোমাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে। এগুলোকে ছাড়লে চলবে না। দেখো, অনেকেই, আমি একটা জিনিস ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেহেতু জেনারেল সায়েন্স আছে, অনেকে জিকেকে পুরোপুরি অমিট করছো, তাদের জন্য বলছি ম্যাথে যদি তোমরা হালকাভাবে নাও মুশকিলে পড়ে যাবে, কারণ জিকে তুমি যেহেতু অমিট করে দিচ্ছ, জিকেকে অল্প অল্প পড়ছো, ওভারঅল ওপর পড়ছো, তুমি যদি ম্যাথকে আবার যদি ওপর পড়তে শুরু করো প্রবলেম হয়ে যাবে। যারা জিকে বাদ দিচ্ছ তাদেরকে ম্যাথ, রিজনিং এবং সায়েন্সে জোর দিতেই হবে। আর যারা জিকেকে ধরে করছো তারা ম্যাথের কিছু কিছু টপিককে কম করতে পারো, কিন্তু রিজনিং আর সায়েন্সকে তোমাকে ছাড়লে চলবে না, ডেফিনেটলি ভালো করে করতে হবে, ঠিক আছে। আর এগুলো টাইম কনজিউমিং, দেখো রিজনিং এবং এর ক্ষেত্রে একটা কথা বলি, টাইম কনজামশন কম হয়, ঠিক আছে। রিজনিংয়ের ব্যাপারটা আমি তোমাদের পরে বলবো, এক ভিডিওতে বলবো না, রিজনিংটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। যখন আমি রিজনিং করাবো, রিজনিংয়ের একটা ভিডিও দেবো, দিয়ে তার আগে প্রথমে আমি বলে দেবো রিজনিংয়ের ওয়েটেজটা কত, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের ওভারঅল, আমি তোমাদের যেটা বললাম সেটা কীভাবে সিলেবাস অনুযায়ী তোমরা পড়তে পারো। জিকের কথা আমি বলছি না, জিকেটা যেহেতু আমি পড়াই না, অনেকে বলছে আপনি পড়ান না, বলছেন কী করে, বাট বলা যায়, দেখছি চেষ্টা করে রিজনিং আর জিকে যদি একটা ভিডিওতে তোমাদের বলে দেওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সায়েন্স ছিল, আর ম্যাথ ছিল, কীভাবে তোমরা পড়বে সেটা আমি তোমাদের ব্যাখ্যা দিলাম। আচ্ছা,
দেখো আমাদের কিন্তু সায়েন্স বিক্রম ব্যাচ চলছে, আর আজকে তোমাদের ছিল রাখি বন্ধন, সেই জন্য একটা স্পেশাল অফার তোমাদের দেওয়া হচ্ছে, বাট আজকে নয়, আজকে রাত 12টা থেকে, টোডে রাত 12টা থেকে এই অফারটা ওপেন হবে। টোডে রাত 12টা থেকে চলবে তোমাদের নেক্সট দিন, মানে আগামীকাল, আগামীকাল রাত 12টা অবধি চলবে, ঠিক আছে? এই অফারটা আজকে রাত 12টা থেকে শুরু হবে এবং আগামীকাল রাত 12টা অবধি চলবে। সেটা হচ্ছে টোটাল 400 টাকা ছাড় পাবে তোমরা ম্যাথ এবং সায়েন্স মিলিয়ে। তোমরা প্রথমে সায়েন্স কিনবে, তখন সেখানে 200 টাকা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? আর এইটা কেনার পর তোমরা যখন ম্যাথ কিনতে যাবে তখন আবার 200 টাকা তোমরা ছাড় পাবে। কুপন কোড যেটা ইউজ করবে সেটা হচ্ছে 81 কুপন কোড তোমরা ইউজ করবে। অ্যাপে যাও, অ্যাপে গিয়ে তোমরা 81, এখনও হয়নি কিন্তু চালু, পয়েন্ট টু বি নোটেড আমি বলেছি আজকে রাত 12টার পর থেকে চালু হবে, মানে 12টা 10-15 থেকে তোমরা করতে আরম্ভ করবে, পেয়ে যাবে। আর কালকে রাত 12টা অবধি থাকবে, এটা মানে আগামীকাল রাত 12টা অবধি অফারটা থাকবে, এরপরে কিন্তু অফার থাকবে না। অনেকদিন পরে অফারটা আসলো, আবার আমরা এটা হয়তো 15 আগস্ট দিতে পারি, বাট শিডিউল করা নেই। আজকে যেটা তোমাদের বলেছি এটা কালকের জন্য অফারটা আছে, ঠিক আছে? তো 200 টাকা তোমরা ছাড় পেয়ে যাবে। দেখো আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এটা এনসিইআরটি আমরা ফ্রি রিড করাচ্ছি, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার আমরা কিন্তু ফ্রিতে করাচ্ছি। এর পাশাপাশি আমরা একটা পেড ব্যাচও তোমাদের জন্য লঞ্চ করেছি, যেটা 10 তারিখ জুলাই মাস থেকে চলছে, 10ই জুলাই থেকে স্টার্ট হয়েছে এবং এনসিইআরটি বেসড পড়ানো হচ্ছে। প্রত্যেকটা যে টপিক আছে, যে টপিকগুলো আমি এখানে উল্লেখ করলাম, এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, তোমরা দেখবে রেলওয়ে গ্রুপ ডিতে কিছু কোশ্চেন্স এসেছিল যেগুলো এনসিইআরটি থেকে একটু হাটকে। একটা জিনিস বলি, বায়োলজি সেটা তোমরা এনসিইআরটি থেকে পড়লে হয়ে যাবে, ত্রিপুরা বোর্ডের বই। কিন্তু ভালো করে বুঝবে, 2025-এর যে অফিসিয়াল সিলেবাস এনসিইআরটি চেঞ্জ করেছে, এনসিইআরটির বইয়ের প্যাটার্ন খালি চেঞ্জ হয়নি, সিলেবাস খালি বাদ যায়নি বা অ্যাড হয়নি, বইয়ের লাইন্সও অনেক চেঞ্জ হয়েছে। যেমন তোমাদের ত্রিপুরা বোর্ডের বইতে দেখবে যে কোষ অ্যান্ড কলাতে যে অস্টিওসিস এবং মানে অন্য যে অস্টিওসাইট এবং অন্যান্য যে কোষগুলোর নাম লেখা আছে, তাদের দেখবে যে লোকেশন করা আছে, মানে ডাক দিয়ে যে ডিনোশন করা আছে, সেগুলো ভুলভাল করা আছে, ঠিক আছে? ভুলভাল মানে কি, প্রিন্টিং মিস্টেক হয়েছে। সেই প্রিন্টিং মিস্টেকগুলোকে ঠিক করা হয়েছে, কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে। যেমন আমরা যদি এনসিইআরটির নর্মাল বুকসে তো নেই, বাট এক্সাম্পলারে আমরা যদি দেখি, তাহলে ছোটোখাটো গ্রাফকে অনেক অনেক জায়গায় ইন্ট্রোডিউস করানো হয়েছে। ভিআই গ্রাফ তো ছিলই, সেটাকে একটু বাড়ানো হয়েছে, মানে আগে 5% ওয়েটেজ দিলে এখন 10% ওয়েটেজ দেওয়া হচ্ছে। 1 নম্বর কথা, এগুলো কিন্তু একদম ভেতরকার কথা, আমি তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি, কারণ এগুলো নিয়ে তোমরা পড়তে পারো, ঠিক আছে? শুধু পেড ব্যাচের স্টুডেন্টরা জানবে তা কিন্তু করছি না, সবার জন্য বলছি ব্যাপারটা। নেক্সট মনে রাখো যে তোমাদের যে লাইটের ক্ষেত্রে কিছু গ্রাফকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, মেন এনসিইআরটিতে নেই, বাট নতুন যে 2025-এর যে এক্সাম্পলার তাতে আছে। কোথায় পাবে না, আইদার তোমাদের যেতে হবে এনসিইআরটির যে অ্যাকচুয়াল যে অফিসিয়াল যে বুকসের যে স্টোর্স আছে সেখানে গিয়ে কিনতে হবে তোমাদের, অথবা তোমার বাড়ির পাশে যদি কোনো বাচ্চা কাচ্চা পড়াশুনো করে সিবিএসসি বোর্ডে, তার কাছ থেকে 2025-এর বই তোমাকে নিতে হবে। তবে 2025-26-এর ক্যারিকুলামে এটা আসবে, তার মানে এটা 2025-এ এখনও চালু হয়নি, এটা নেক্সট ক্যারিকুলামে অ্যাড হবে, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু এই গ্রাফের ব্যাপারগুলো কিন্তু আমরা এবারে খেয়াল করেছি যে আমাদের যে এক্সাম্পলার আছে তাতে প্রচুর পরিমাণে গ্রাফ এবারে ইন্ট্রোডিউস করানো হয়েছে। পুরনো এক্সাম্পলারের কথা বলছি না, পুরনো এক্সাম্পলারে গ্রাফ কম ছিল, প্রশ্ন অনেক বেশি ছিল, বাট এবারে কিছু কিছু জায়গায় গ্রাফ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেই অনুযায়ী এনসিইআরটির যে বিভিন্ন যে রেফারেন্স বুকসগুলো আছে, যেমন আমরা জানি আমাদের বাংলায় রায়ন মার্টিন পাওয়া যায়, আমাদের সময় কেশবনাগ ছিল, এই সমস্ত বইগুলোতেও কিন্তু নতুনভাবে গ্রাফকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, আমরা দেখতে পাই। প্রচুর এরকম ধরনের পাবলিকেশনস আছে এনসিইআরটির ওপর বেস করে, তাতে গ্রাফ ইন্ট্রোডিউস করানো হচ্ছে। কেন কি? কারণ এক্সাম প্যাটার্ন এনসিইআরটিতে চেঞ্জ হচ্ছে, সেই জন্য গ্রাফ ইন্ট্রোডিউস করানো হচ্ছে। এবার একটা কথা মাথা রাখবে, তোমরা বলবে স্যার তাহলে কি স্যার এবারে আমরা গ্রাফ বেশি পরিমাণে করবো? দেখো, গ্রাফ বেশি পরিমাণে তো করতে হবে না, বাট গ্রাফের বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাকে রাখতে হবে। যেমন ভিআই গ্রাফ, তার আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। যেমন আমি তোমাদের যদি পাওয়ার অ্যান্ড রোধের গ্রাফ বলি, তার আন্ডারস্ট্যান্ডিং তোমাকে রাখতে হবে। যেমন আমি যদি তোমাদের বলি যে আমাদের যে দর্পণের ক্ষেত্রে যে গ্রাফগুলো ছিল, তার আন্ডারস্ট্যান্ডিং রাখলে ভালো হয়। তো এরকম ধরনের কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা গ্রাফের ব্যাপারে তোমাকে ডেফিনেটলি রাখতে হবে, নইলে কিন্তু তুমি মুশকিলে পড়বে, ঠিক আছে? এবার দেখো, আমাদের যে সিলেবাস আছে, আমাদের যে অফিসিয়াল সিলেবাস তোমাকে বললাম, যে টপিক এখানে বললাম, সেই টপিকগুলো ধরিয়ে আমাদের ক্লাস চলছে। আমাদের প্রথমে ইলেকট্রিসিটি করানো হয়েছে, এখন আমাদের লাইটের ওপর ফুল ক্লাস চলছে, এরপর আমাদের ম্যাগনেট স্টার্ট করা হবে, ঠিক আছে? এটা পেডের কথা বলছি, ফ্রিতেও তোমাদের জানো যে তোমাদের ইলেকট্রিসিটি এবং ম্যাগনেট আর লাইট আমাদের বহুবার করানো হয়েছে। ইলেকট্রিসিটি থেকে আমি একদম টোটাল কোশ্চেন্স করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে ডিটেলস আর ডিপ ব্যাখ্যা।
2018 থেকে পড়াচ্ছি, তখন কোনো চ্যানেলও ছিল না যারা রেলওয়ে পড়ায়, ঠিক আছে। WBCS পোর্টাল বলে নাম ছিল তখন, WBCS পোর্টাল। যাই হোক, বলতে ভালো লাগে যে অনেক স্টুডেন্টও আছে যারা জানো এটা। নেক্সট দেখো, ডিপ যে ব্যাখ্যা সেটা আমরা করাচ্ছি, ভিডিও এবং PDF তোমাদের ইন অ্যাপ ভার্সনে অ্যাভেলেবেল থাকবে। রেলওয়ে, LP টেকনিশিয়ান এবং গ্রুপ ডি যে অফিসিয়াল সিলেবাস সেই অনুযায়ী কিন্তু এখানে পড়ানো হচ্ছে। স্পেশাল অফার হচ্ছে, মুখে বলে দিয়েছি, 200 টাকা ছাড় আছে। আজকে রাত 12টা থেকে কালকে রাত 12টা অবধি থাকবে। যারা ম্যাথ ব্যাচ কিনতে চাইছো তারা সায়েন্স ব্যাচ কেনার পরে ম্যাথ কিনো, তাহলে ম্যাথেও তোমরা আলাদা করে 200 টাকা ছাড় পাবে। যে যে টপিক বলা হয়েছে সেই টপিকগুলো ধরে করানো হবে। 2025-এর যে NTPCর যে ম্যাথ প্যাটার্ন, সেই প্যাটার্নকে ধরে করানো হচ্ছে। এবার আমি AI-তে আসি। মনে রাখবে, এর যে ভ্যালিডিটির সাথে 31শে মার্চ অবধি আসে। সিরিয়াসলি বলছি, বাম্পার ক্লাস করানো হচ্ছে, সত্যি কথা বলছি, নিজে বলে নয়, আমি অনেক ঘেটে ক্লাস করাচ্ছি। এবার একটা জিনিস বলি, যারা বায়োলজি অলরেডি নিয়েছিলে তারা কী করবে? 2024-এরা বায়োলজি নিয়েছিলে, আমি তোমাদের বলছি 2024-এ যারা বায়োলজি নিয়েছিলে তারা ওল্ড যে প্যাটার্নের যে বায়োলজি সেইটা নিয়ে তোমরা নিয়েছিলে, কারণ ওটা ওল্ড সিলেবাস অনুযায়ী ছিল। নিউ সিলেবাসের প্রচুর কিছু অ্যাড করা হচ্ছে। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা 2024-এ বায়োলজি নিয়েছিল, আবার আমাদের কাছ থেকে পুরো বিক্রম ব্যাচটা নিয়েছে। তারা যে বায়োলজি যে তাদের কাছে আমরা রিভিউ নেই, তারাই আমাদের কথা বলেছে, স্যার বেশিরভাগটা, মানে বলতে পারি যে 60% আলাদা রয়েছে। কারণ আমরা নতুন করে ভিডিও দিচ্ছি, কারণ নতুন সিলেবাস হয়েছে, নতুন প্যাটার্ন অ্যাড হয়েছে, সেই জন্য নতুন করে ভিডিও আমাদের দেওয়া প্রয়োজন পড়ছে। কলা কোষ, তারপরে তোমাদের যেমন ব্লাডের যে ব্যাপার, তারপর তোমাদের যে প্রজননতন্ত্র, তারপর তোমাদের যে হরমোনাল ব্যাপার ছিল, তারপর তোমাদের যে মস্তিষ্কের ব্যাপার ছিল, টোটালি নিউ ভিডিও সেখানে অ্যাড করা হয়েছে যারা বায়োলজি নিয়েছিলে। আর ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমরা এটাকে কোনো পেটে পড়াইনি, সো এবারে আমাদের পেটে পড়ানো হচ্ছে, ঠিক আছে। সো এটা ডেফিনেটলি ব্র্যান্ড নিউ হবে। আচ্ছা, এই প্যাটার্নটা তোমাদের বলে দিলাম। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করলাম। একটা AI নিয়ে একটা কথা বলি, মাথায় রাখবো, খুবই বাস্তব কথা বলবো। দেখো, AI এর উৎপত্তি কেন হয়েছে এটাকে ফার্স্ট বোঝো। বার্ডেন কমানোর জন্য, কাজের বার্ডেন কমানোর জন্য, কাজের বার্ডেন কমানোর জন্য। তো যদি কোনো কোম্পানি AIকে ইউজ করে তাহলে সে কি ভুল করবে? করবে না। একটা কোশ্চেন সেট করতে গেলে যদি 300 জন লোকের দরকার হয়, AI সেখানে 100 জন লোককে নিয়ে বাকি 200 জনের কাজ সে একাই করে দিচ্ছে, তাহলে আমার খরচা কমে যাচ্ছে। আমি এই যে আমার ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারকে, 200 জন ম্যান পাওয়ারকে আমি অন্য জায়গায় লাগাতে পারছি, ঠিক আছে। তো প্রাইভেট কোম্পানিগুলো বেসিক্যালি তাই করে। তুমি দেখবে এডুকুইটি কিন্তু AI দিয়ে প্রশ্ন করতে গিয়ে ল্যাবড়া চ্যাপড়া খেয়ে ফেলছে। ইদানিং আমরা দেখতে পেয়েছি এডুকুইটি কিন্তু AI দিয়ে প্রশ্ন করতে গিয়ে বেশ ভালো রকমের ল্যাবড়া চ্যাপড়া খাচ্ছে। এটা আমরা, মানে আমাদের যে নর্মাল যে আমরা ভিডিও দেখি তার থেকে, সেই ভিডিওগুলো থেকে যে আমরা রিভিউ পাচ্ছি, সেই রিভিউ আমাদের বলে দিচ্ছে যে এটা আমরা নিজেরা বলছি না। তো ব্যাপার যেটা হচ্ছে, যে এডুকুইটি যদি এরকম করে তাহলে TCSকে একই কাজ করবে। দেখো, একটা কথা মাথায় রাখবে যে TCSের একটা কোশ্চেন ব্যাংক আছে, ঠিক আছে। TCS একটা কী আছে? কোশ্চেন ব্যাংক আছে। আর আমি TCSকে নর্মালি যথেষ্ট দায়িত্বশীল বলি, কোনো কোম্পানির সঙ্গে তুলনা করছি না, বাট আমি বলতে চাইছি TCS যথেষ্ট দায়িত্বশীল। হ্যাঁ, দেখো, যে কোনো অনলাইন জিনিস করতে গেলে নর্মালি কিছু গ্লিচ আসবে, কিছু সিস্টেমের প্রবলেম হবেই, কারণ অত কোশ্চেন সাইট বসছে, অত স্টুডেন্টের ভেরিফিকেশান, কিছু হবে। একটা লেভেল অবধি সেটা মেনে চলা যায়, কিন্তু যদি সেটা লেভেলের আউট অফ লেভেল হয়ে যায়, আউট অফ লিমিটেশনস হয়ে যায়, তখন ডেফিনেটলি এরকম প্রোটেস্ট হয়, ঠিক আছে। যে প্রোটেস্ট আমরা দেখতে পাচ্ছি, রেলেও কিছুদিন পরে প্রোটেস্ট হবে, চিন্তা করার কোনো কারণ নেই। রেলের প্রোটেস্ট হওয়ার কারণ আছে অনেক, ঠিক আছে। রিসেন্টলি জানো তোমরা যে একটা কোর্ট কেস আবার হচ্ছে LPর উপরে। তো যাই হোক, যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে TCS একটা কোশ্চেন ব্যাংক আছে, ধরো সেখানে 5 লাখ প্রশ্ন আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে কিন্তু TCSের বিরুদ্ধে একটা কথা উঠেছিল যে CGL-এর মেন্সে যা কোশ্চেন্স পড়ছে, সেম কোশ্চেন CGL প্রিলিমসে গিয়ে পড়ছে, আর প্রিলিমসে যে ইজি কোশ্চেন্স পড়ছে, সেম কোশ্চেন্স অ্যাপিয়ার হচ্ছে আমাদের মেন্সে গিয়ে, হুইচ ইজ রং। কারণ মেন্স যারা প্রিলিমস পাস করে আসছে, তারা যদি একই টাইপের প্রশ্ন মেন্সে পায়, তাহলে আর মেন্সের পরীক্ষার মানেটা কি? প্রিলিমস দিয়েই তো সোজা ইন্টারভিউ নিয়ে তো পাস করে দেওয়া যায়, বা ইন্টারভিউ নেওয়ারও দরকার নেই, কিছু শিফটে ইন্টারভিউ নেই কিছু এতে, তো প্রিলিমস দিয়েই তো তাদেরকে চাকরি দিয়ে দেওয়া যায়, মেন্স নেওয়ার দরকারটা কি? এটা হচ্ছে মেন কথা। এছাড়াও MTS হচ্ছে আমাদের 10th স্ট্যান্ডার্ডের, ঠিক আছে। MTS হচ্ছে আমাদের 10th স্ট্যান্ডার্ডের, তার কোশ্চেন 10th স্ট্যান্ডার্ডের করো তুমি, ঠিক আছে। আর CGL হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের, তো CGL-এর কোশ্চেন্স তুমি গ্র্যাজুয়েট লেভেলের করো, ঠিক আছে। মানে ওই লেভেলের বাড়ি, তো ম্যাথ কেউ বলছে না MSc থেকে ম্যাথ আনতে, বাট ওই লেভেলে করো। কিন্তু সেটা না করে দেখা যাচ্ছিল দুটো লেভেল সেম হয়ে যাচ্ছিলো। CGL লেভেলে MTS আসছে, অনেক সময় MTS-এর প্রশ্ন CGL লেভেলে চলে আসছে। এটা ইম্পর্টেন্ট নয়। যদি কেউ রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন দেখো, আর যদি তোমরা ধরো যেমন টেকনিশিয়ান গ্রেড 1-এর প্রশ্ন আর টেকনিশিয়ান গ্রেড 3-এর প্রশ্ন এক যদি হয়, তাহলে মাথায় বজ্রপাত তো হবেই, ন্যাচারাল ব্যাপার। টেকনিশিয়ান 1-এর প্রশ্ন টেকনিশিয়ান 3-এর মতো কোনো হতে পারে? একটা হচ্ছে লো লেভেলের পদ, একটা হচ্ছে হাই লেভেলের পদ, কী করে এক হয়? কোনোদিন হতে পারে না। রেলওয়ে গ্রুপ ডির সঙ্গে টেকনিশিয়ান 1-এর ম্যাচ তো করবে না, ন্যাচারাল ব্যাপার। তো এটাই আমি বলতে চাইছি, ঠিক আছে। সো যেটা বলতে চাইছি ভালো করে বোঝো, যে AI কিন্তু TCSও ইউজ করতে পারে,
ইভেন আমরা যারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ তারাও এআই ইউজ করি। যেমন দেখো এই এআই ইউজ করে তোমাদের আমি পুরো যে একটা এখানে কিন্তু আমরা চার্ট করে তোমাদের বলে দিলাম, একটা গ্রাফ করে তোমাদের বলে দিলাম যে কী কী প্রশ্ন আসতে পারে, কী কী না আসতে পারে। তার মানে যে কেউ এআই ইউজ করতে পারে। গেল, এদের কিন্তু এআই যে নেই তা না। তোমরা দেখবে তোমাদের যে এনটিপিসিতে যে বাংলায় লেখাগুলো আছে আর বাংলা ভার্সান যেগুলো আছে, এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হলো তার যে অ্যান্সার কি তোমাদের কাছে আছে, দেখবে অনেকটা অন্য রকমের। আর 2022-এর অ্যান্সার কিগুলো দেখবে একটু অন্যরকম, একটু ঝাপসা ঝাপসা, একটু রেখাগুলো অন্য রকমের। ওখানে কিন্তু চেঞ্জ হয়েছে, মানে আরও এআই উন্নত হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যদি এই যে দেখো সিজিএলে 28 লাখ ছেলে পরীক্ষা দেবে, আর রেলের গ্রুপ ডিতে তাহলে কত পরীক্ষা দেবে আইডিয়া করতে পারছো? ঠিক আছে, ডেফিনেটলি 28 লাখ তো অ্যাটলিস্ট দেবে রে বাবা। সিজিএলে 28 লাখ পরীক্ষা দিচ্ছে, তাহলে রেলের গ্রুপ ডি কত পরীক্ষা দেবে আশা করি তোমরা বুঝতে পারছো। তো কোটিতে পৌঁছে যাবে। তার মানে একটা জিনিস ভালো করে বোঝো, এত স্টুডেন্টের কোশ্চেনের যে প্যাটার্ন সেটাকে আন্দাজ করা আর তার উপর বেস করে তাকে কোশ্চেন তৈরি করা, তুমি কি ভাবো এটা ম্যানুয়ালি হচ্ছে? একদমই না। এআই অনেক আগে থেকেই আছে, বাট টিসিএস এআইটাকে অনেক মানে অ্যানালাইসিসের মাধ্যমে ইউজ করে, যেটা অন্য কোনো কোম্পানি করছে না বলে তাদের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু গ্লিচ সব কিছুতেই আসতে পারে। আমরা যখন এআইকে বলি যে ভাই একটা রোদের ওপর 4টে কোশ্চেন করে দাও, তো তখন কিন্তু এআই অত্যন্ত হাই লেভেলে করে, অত্যন্ত লো লেভেলে করে। হাই লেভেল যেগুলো সেখানে এনসিইআরটি বাইরে বেরিয়ে যায়, আমরা ম্যানুয়ালি বাদ দিয়ে দিই। লো যেগুলো আছে বা মডারেট যেগুলো আছে সেগুলো তোমাদের জন্য নিয়ে আসা হয়। তার মানে আশা করি বুঝতে পারছো যে টিসিএসও কিন্তু আজকে এটা করতে পারে এবং করতে পারে, খালি না করেও ইনফ্যাক্ট। ঠিক আছে, কারণ আমরা জানি এআই আসার পর প্রচুর ছাটা চলছে। ঠিক আছে, আবার কিন্তু রিসেশন আসবে, প্রচুর ছাড় চলছে। এর কারণই একটাই যে এআই কিন্তু ইন্ট্রোডিউস করানো হচ্ছে। এআই কিন্তু মানুষের বার্ডেন কমিয়ে দিচ্ছে, মানে কোম্পানি বার্ডেন করাচ্ছে আর মানুষকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার হচ্ছে বেসিক্যালি। তো এআই অলরেডি এসে গেছে, সেই এআই দিয়ে প্রশ্ন করলে অনেক সময় এলোপাথারি কোশ্চেন্স চলে আসে। তুমি যদি এআইকে বলো ভাই এই টাইপের কোশ্চেন্স করতে, ও করে দেবে, কিন্তু ওই টাইপের মধ্যে আবার তোমাকে মেনশন করতে যে কোন টাইপের করব, কোন টাইপের করব না। যেমন স্ট্যাটিস্টিক্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে প্রচুর প্রশ্ন হয়। তোমরা দেখেছো যে তোমাদের যে প্রফিট অ্যান্ড লস প্রশ্ন এসছে এনটিপিসিতে, অলরেডি রেলে আমরা এআই ইউজ দেখেছি। কোথায় দেখেছি আমি এটাও বলি, ইম্পর্টেন্ট খুব শুনবে। এআই হচ্ছে ইউজ করা হয়েছে, তোমরা যে প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন্সগুলো, ডিসকাউন্টের প্রশ্নগুলো আমি তোমাদের করেছি, ওগুলো তুমি মানো যেগুলো ম্যানুয়ালি করা হয়েছে? না, ওর ম্যানুয়ালি করলে ওরকম ভ্যালু মানুষের মাথা দিয়ে বেরোবে না। ঠিক আছে, ওরকম উৎপাটাং ভ্যালু মানুষের মাথা দিয়ে বেরোবে না। ঠিক আছে, যখন তোমরা প্রিভিয়াস যে 10 বছরের প্রশ্ন দেখে যাও তাতে কোনো রকমভাবে ওরকম প্রশ্ন করা নেই। তোমরা বলবো স্যার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্যাটার্ন চেঞ্জেরও একটা লিমিটেশনস আছে। এমন কোশ্চেন্স তো দেবো যেটা পরীক্ষা হলে বসে স্টুডেন্ট করে আসতে পারবে, এমন কোশ্চেন দিচ্ছি যেটা পরীক্ষা হলে বসে করাই পসিবল না, তাহলে তুমি সেটাকে কী করে প্যাটার্ন চেঞ্জ বলো? ঠিক আছে, এরকম কিছু ব্যাপার ঘটছে অলরেডি। সো আমরা বলতে পারি যদি এআই দিয়ে প্রশ্ন আরও বেশি পরিমাণ যদি এআই ঢোকে, যে পরিমাণ লিমিটেড এআই আছে ওকে, যদি আরও বেশি এক্সট্রা এআই যদি এখানে ঢোকে, তাহলে কিন্তু দেখবে যে এনসিইআরটি থেকে বাইরে কোশ্চেন্স কিন্তু আসছে। ঠিক আছে, ধরো আমাদের ওই যে মিউচুয়াল ইন্ডাকশান দিয়ে প্রশ্ন, তোমাদের কালকে আমি যে কোশ্চেন্সটা করেছি, একটা জিনিস তোমাদের দেখাই একটুখানি, জাস্ট আ মিনিট। দেখো এটা হচ্ছে আমার যে ভিডিও ছিল তার থাম্বনেল আমি তুলে নিয়েছি। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এই যে কোশ্চেন্সটা দিয়েছে এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশানের ওপর দিয়েছে। তুমি যদি এখন এনসিইআরটি দিকে খোঁজো তুমি দেখতে পাবে মিউচুয়াল ইন্ডাকশানের ওপর তেমন কোনো কিছু লেখা নেই, শুধু এই চিত্রটা দেওয়া আছে। এই যে চিত্রটা দেওয়া আছে এবং চিত্র দিয়ে অল্প কিছুই লেখা আছে, মানে মিউচুয়াল ইন্ডাকশানে এনসিইআরটি দিয়ে লেখা আছে, সেটা এই কোশ্চেন্সটা করার জন্য তো ডেফিনেটলি যথেষ্ট নয়। ঠিক আছে, এবার যদি তুমি এআইকে বলো ভাই এরকম একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমি তুলে এআইকে দিলাম, দিয়ে বললাম এই প্যাটার্নে আমার 10টা কোশ্চেন্স দরকার। ঠিক আছে, আমরা এটা করি, এই প্যাটার্নে আমার 10টা কোশ্চেন্স দরকার। ঠিক আছে, তখন এআই কী করবে, এই প্যাটার্নে 10টা কোশ্চেন আমাকে করে দেবে, যেখানে এই যে শর্তগুলো দেখা গেল এমনভাবে এআই লিখলো যেগুলো তোমার মাথার 10 তলার উপর দিয়ে যাচ্ছে। হতেই পারে। ঠিক আছে, তুমি হয়তো বলবে স্যার আউট অফ সিলেবাস আসছে, এনসিইআরটি বলবে না, রেলও বলবে না, আউট অফ সিলেবাস কী করে আসছে, এই তো ছবিটা দেওয়া রয়েছে। শুধু একটা ছবি দিয়ে যদি এরকম 10টা প্রশ্ন সমাধান করা যেত তাহলে তো বই ছবি দিয়ে ভর্তি থাকতো, থিওরি আর লেখারই দরকার পড়তো না। তার মানে আমি বলতে চাইছি কি, তোমরা জানো যে আমাদের যে বিভিন্ন এসএসসি যারা পড়ান, যারা হিন্দি মিডিয়ামে যারা স্যার ছিলেন, তারা অলরেডি ডিওপিটির সঙ্গে কিন্তু মিটিং করেছেন। তাতে যখন তোলা হয়েছে যে বিভিন্ন প্রশ্ন আউট অফ সিলেবাস আসছে, তার উত্তর কী আসেছে জানো? তোমরা সবাই জানো কী এসে উত্তর, যে ওরা কি 10th ক্লাস বা 11 ক্লাসে বা 12 ক্লাসে এগুলো পড়েনি। তার মানে তুমি একটা জিনিস ভালো করে বোঝো, কালকে যদি এরকম আউট অফ সিলেবাস সামান্য একটু প্রশ্ন আসে আর তার যদি প্রোটেস্ট হয় আর মিটিংয়ে বসা হয়, কালকে যদি রেলওয়ে চেয়ারম্যান এটা বলে যে এটা তো তারা পড়ে সেটাকে তারা পড়েনি, এই তো সিলেবাসে দেওয়া রয়েছে একটা ছবি দিয়ে, তাহলে কি আমরা এর থেকে, হ্যাঁ ডেফিনেটলি যারা পড়াচ্ছে তাদের উচিত ছিল যে এটাকে ভালো করে বলে দেবো, এটা বলেই চলে যাবে তারা। তার মানে বোঝো যে বলতে চাইছি কি, মেন মুদ্রাটা কি, মেন ফ্যাক্টরটা কি, যে
50 মিনিট ধরে যাচ্ছি, তার মেন ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে এটাই যে সামান্য আউট অফ সিলেবাস তোমাকেও করে রাখতে হবে রে বাবা। রেল কিন্তু 25টা প্রশ্ন দেবে বলে, ভালো করে বুঝবে, 25টা প্রশ্ন ম্যাথে আছে বলে 25টা প্রশ্ন দেয় না কিন্তু। কোনো কোনো শিফটে 20টা, কোনো কোনো শিফটে 23টা, কোনো কোনো শিফটে 27টা প্রশ্নও দিয়েছে। রিজনিংয়ে কিন্তু এরকম হয়েছে, ম্যাথেও কিন্তু এরকম হয়েছে, জিকেতে হয়েছে, জেনারেল নলেজে হয়েছে। তার মানে বুঝতে হবে এখানে কিন্তু অলরেডি আমরা ডিসক্রিপেন্সি পাচ্ছি। আমরা কিন্তু যা বলা হচ্ছে সেটা ডাইরেক্ট যে A to Z ফলো করা হচ্ছে তা কিন্তু নয়। সো সিলেবাসের ক্ষেত্রে এটা হতে পারে, কিছুটা হলেও চেঞ্জ হতে পারে, ঠিক আছে? সেই জন্য আমি বলবো একটুখানি এক্সটেনশন, মানে এক পা একটু ওপরে তুলে একটু এগিয়ে রেখে দিলে ভালো হয়, ঠিক আছে? আবারও আমি বলবো, আমার একটা পুরনো ডায়লগ আছে, যদি একটু সিগারেট বা বিড়ি খেলে হার্টের না ক্ষতি হয় সামান্য, তাহলে কিন্তু একটু তথ্য বেশি মাথায় দিলে ব্রেনেরও কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টোটালটা ছিল। তোমরা চাইলে পেড কোর্স নিতে পারো 8670838797 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। এছাড়া আমার যে 500 PYQ চলছে, এই যে 500 PYQ যে সিরিজ, তার যে তোমাদের কোশ্চেন্স যে যা করিয়েছি সেগুলো তোমাদের নিচে আমি ডিসক্রিপশন বক্স এবং তোমাদের কমেন্টে আমি অ্যাড করে দিচ্ছি। এছাড়া আমি যে টপিকগুলো বললাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ইম্পর্টেন্ট, তার যে ক্লাস হয়ে গেছে সে ফ্রিতে, সেগুলো আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি। আর পেডে তো ক্লাস চলছে, চাইলে তোমরা জয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ। ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও ছিল, অনেক দিন ধরে দিতে চাইছিলাম, কারণ আমাদের অ্যানালাইসিস অনেক দিন ধরে হয়ে গেছিলো, বাট দিতে পারছিলাম না। আজকে তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট দিন তোমাদের ক্লাস আসবে, ম্যাথ ক্লাসও তোমাদের বলেছি, তোমরা সারা দিয়েছো, ম্যাথ ক্লাসও আমি করাবো, চিন্তা নেই।